ফ্লোরিডা, শামীম এবং ইভা। ঘটনা শুরু হয় 2025 জানুয়ারি মাস। আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। আমি দীর্ঘ 5 বছর 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি মানিকগঞ্জ বিভিন্ন মেলায় দোকানদারি করে আছি, এবং কি আমার একটা এপেন্ডিসাইটিস সমস্যা হয়। আমি ওখান থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওখান থেকে আমি সুস্থ হয়েছি কি হই নাই, আমি ওখান থেকে চলে আসি। চলে আমার গ্রামের বাসা যে সাভারে আছে, আমি সাভারে আসার পর আমি ওখান থেকে আমার আম্মু এবং কি খালা চাকরি করতো ঢাকা আসাদের স্টান কেয়ার হসপিটালে চাকরি করতাম। ওইখানে যাওয়ার পর ওইখানে আমি যাওয়ার পরে ওইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমার খালার সাথে আমি কথা বলি এবং জিজ্ঞাসা করি। আমার খালা আমাকে বুদ্ধি দেয় যে তুই মেলা টেলা আর করিস না শামীম, তুই মেলা টেলা করার দরকার নেই, তুই আমার হসপিটালে চাকরি নিয়ে। আমি স্যারের সাথে কথা বলি। বললাম আচ্ছা খালা, আমি দেখি ভেবে আপনাকে জানাবো। তো আচ্ছা শামীম, তুই আমাকে জানাইস। পরে আমি ওখান থেকে আবার সাভারে আমি ব্যাক করার পরে 2 দিন পরে আমি জানাইলাম। আমি ভেবে চিন্তে দেখলাম যে কোথায় মেলা টেলা করে লাভ নেই, যে চাকরিটা নেই। তো যে চাকরিটা আমি নিলাম। নেওয়ার পরে চাকরি আমি শুরু করলাম। পরিচয় হলো আমার সমবয়সী একটা ছেলে ওখানে চাকরি করতো, নাম তার নাসিম। একসাথে পরে করে দিল, একসাথে 2জন বেড শেয়ার করে থাকতে হবে তাদের নিজের বাসায়। সে থাকতো তার মামা এবং মামির সাথে। ওইখানে একসাথে আমরা 2জন থাকতাম এক রুমে। জানুয়ারি মাস যেহেতু, তার বোন তার মামার বাড়িতে বেড়াইতে আসছে। এখান থেকে এই ঘটনার শুরু হয়েছে। মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন। তো বেড শেয়ার নিয়ে থাকতাম ওইখানে 2জন। আমি মাসে 1500 টাকা দিতাম, ও মাসে 1500 দিত। খাইতাম আমি হাসপাতালে, ও খাইতো ওর মামির বাড়িতে। তো আমাদের ডিউটি ফালায় 3 দিন নাইট 3 দিন ডে একসাথে। ওর ছুটি পরে মঙ্গলবার, আমার ছুটি পরে বুধবার। যেহেতু একদিন আগে পিছে করে সকল এরিয়াতে হাসপাতালে যারা চাকরি করছেন তারা জানবে। তো ওর সাথে আমার ডিউটি পরে। ও রবিবার থেকে আমার নাইট শুরু হয়, আর ওর নাইট শুরু হয় শনিবার থেকে। তো আমি যেহেতু ওর রবিবার থেকে আমার নাইট পড়ে, ওর শনিবার থেকে নাইট পড়ে, তো আমাদের একটা গ্যাপ থাকে। ওর মঙ্গলবারে ছুটি থাকে, আমার বুধবারে ছুটি থাকে। ওর বুধবারে সারাদিন ডিউটি করে, আর আমি বুধবারে বাসায় বসে থাকি। তো এমনই একদিন আমার বুধবারে দিন আমি ছুটিতে বাসায় রেস্ট নিচ্ছি। তো ঘুম থেকে উঠছি 10টার সময়। থেকে উঠে আমি ওয়াশরুমে যাই, ফ্রেশ হলাম। ওয়াশরুমে যাই ফ্রেশ হয়ে বাইর হয়েছি, দেখি ওর বোন আর কি দরজার সামনে দাঁড়ায় আছে। আমি কিছুক্ষণ তাকায় থাকার পরে রুমে আসলাম। রুমে এসে গামছাটা নিয়ে ওয়াশরুমে যাই গোসল করলাম। গোসল শেষ করে আমার যে কাপড় চোপড়গুলো আছে আমি ওগুলো মেলে দেওয়ার জন্য ছাদে গেছি। ছাদে যাই দেখি ওই মেয়েটা ছাদে কাপড় চোপড় লাগছে। পরে ও আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা ভাইয়া আপনার বাসা কি? পরে আমি বললাম যে আমার বাসার সাভার লবিনগরে। পরে আমি জিজ্ঞেস করলাম আপু আপনাদের বাসা কই? নারায়ণগঞ্জ। পরে আমি জিজ্ঞেস করলাম যে নাসিম আপনার কি হয়? বলে আমার বড় ভাই। তো এইভাবে ও আবার আমাকে প্রশ্ন করে যে আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? আমি বলছি আমি পড়াশোনা অনেক আগে বাদ দিয়ে দিয়েছি, আমি ক্লাস 5-এ পড়তাম। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কোন ক্লাসে পড়েন? তো বলে আমি ক্লাস 7-এ পড়ি। তো বললাম আচ্ছা। এইভাবে কথা বলতে একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে গেলাম। আমরা 2জন ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। ও আর আমি অনেক দূর আমি ফাইজলামি করতাম আমাদের ছুটির দিন। যখন বাসায় থাকতাম, নাসিম থাকতো না। ওদের বাসা তো পুরাই খালি। ওর মামিও চাকরি করতো, ওর মামাও কাজ করতো, নাসিমও কাজ করতো, শুধু ইভা একমাত্র বাসায় থাকতো। আমি যখন একলা থাকতাম তো ইভা আমার সাথে অনেক মজা করতো, করতো। ওর নামটা ছিল ইভা, তো আমার নাম ছিল শামীম। অনেক মজা করতাম এক রুমে, অনেক দুষ্টমি ফাইজলামি। ও আর আমি জড়াজড়ি পাশাপাশি অনেক কিছুই করেছি, কিন্তু কোনো সময়ের জন্য এই চিন্তাটা আমার মাথায় আসে নাই যে ওরা খারাপ একটা ব্যাড টাচ করবো কিংবা খারাপ একটা টাচ করবো। কিন্তু আমরা যে জড়াজড়িগুলো পাশাপাশি পুরো করছি ওগুলো মনে হয় স্বামী স্ত্রীও করে না। যাই হোক, এইভাবেই দেখতে দেখতে
অনেকগুলো দিন চলে গেল। তো আমারও একটা ফোন কেনার কথা, তখন কিন্তু আমার কাছে কোনো ফোন ছিল না, আমার কাছে একটা বাটন ফোন ছিল জাস্ট। তো এরকম একদিন ওর ছুটি শেষ হয়ে গেল, ও চলে গেল, ও চলে যাবে ওই দিন, চলে যাবে। তো এখন ওকে আগায় দিয়ে আসলাম। এর পরের সপ্তাহে যখন নাসিম ছুটি পাইলো, আমার একটা কান্ধের ছোট একটা ব্যাগ ছিল, মিনি ব্যাগ যাকে বলে। তো ওই মিনি ব্যাগটা নাসিম আমাকে বললো, শামীম তোমার মিনি ব্যাগটা একটু দাও, আমার গ্রামের বাড়িতে যাবো একটু। তো আমরা আচ্ছা আচ্ছা সমস্যা নেই, যা 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 নিয়ে যাবে একটা, তুই না নিলে কারা নিবো। কারণ নাসিম আর আমি ক্লোজ ফ্রেন্ড ছিলাম, যেহেতু ও আর আমি এক ধরনের বলতে গেলে এত ফ্রেন্ডশিপ আমাদের শক্ত ছিল যে কোনোদিনও ভাঙার নয়। তো গেল, বাড়িতে গেল, আমিও আমার মতো ডিউটি করতেছি। মঙ্গলবারের দিন আমার বুধবারের ছুটিও, মঙ্গলবার সকাল সকাল চলে আসবে, এসেও ডিউটি করবে, আর আমি ছুটি কাটাবো। তো ও চলে গেল, আমি আমার মতো ডিউটি করতেছি, সারাদিন ফুর্তি মনে ডিউটি করতেছি। এখন পরের দিন সকালবেলা চলে আসলো। এখন আমার ছুটির দিন, নাইট করছি আমি সারা রাত। এখন নাসিম আসলো, ওর কাছে হ্যান্ড ওভার করে দিলাম। আমাকে ব্যাগ দিল, বললো শামীম তুমি তো বাসায় যাচ্ছ, তো হালার পালা তুই আমার ব্যাগটা নিয়ে যা, বাসায় নিয়ে ব্যাগটা রাখগা। আমি বললাম হুমন্দির পোলা, তোর ব্যাগটা যে নিয়ে যাইতেছি, একটা কিন্তু লাকি লাল খাওয়াইতে হইব। আচ্ছা ব্যাপার না, তুই ব্যাগটা থুয়া ফ্রেশ মেরে শোয়া আহিস, খাওয়ামুনি। একটু স্মোকিং করার পেশা ছিল, দুজনেরই স্মোকিং করতাম। তো আমি ব্যাগটা নিয়ে বাসায় গেলাম, যে ফ্রেশ মেরে একটা ঘুম দিয়ে দুপুরে এসে হাসপাতালে লাঞ্চ করছি। লাঞ্চ করার পরে দুজন মিলে আড্ডা দিছি, জমায় আড্ডা দেওয়ার পরে ও স্মোকিং করাইছে আমাকে, আমরা আবার লাকি লাল ছাড়া খাইতাম না। তো স্মোকিং করার পর আমি আবার বাসায় আসি। ও ছুটি পাইছে, রাত 8টার সময় ছুটি নিয়ে বাসায় আসে। আসার পর কাপড় চোপড় গুলো ব্যাগ থেকে আর কি বের করে নিয়েছে। নেওয়ার পর আমি ব্যাগটা নিয়েছি আবার। আমি ব্যাগটা নেওয়ার পর আমি ব্যাগটা আর কি ঝাঁকা দিচ্ছিলাম, এমন মিন টাইম ব্যাগের যে পানি খাওয়ার যে সাইডে একটা পকেট থাকে, আপনারা হয়তো সকলেই জানেন, ওই পকেট থেকে আমি একটা চিঠি পাই। ওই পকেট থেকে নাসিমের সামনে একটা চিঠি বাইর করি আমি। ওই চিঠিতে লেখা ছিল, কিরে শামীম তুই কেমন আছোস, তুই ফোন কিনলে আমাকে বাড়িতে নাসিমের সাথে বেড়াইতে আসিস, এইটা আর কি লেখা ছিল। পরে আমি নাসিম আবার চিঠিটা দেখার পর বলতেছে আমাকে দি, আমি বলতেছি না তোকে দেওয়া যাবে না, এখানে পার্সোনাল একটা ম্যাটার আছে, বাইনচোদ দিবি না তুই, তোর কিন্তু এখন খাই ফেলাম। আমি কাছে আমার ল পরে পরে কয় তুই এটাই ইভা হাতের লেখা। আচ্ছা ইভা যেহেতু তোরা কইছে, তো তুই আমার লগে যাইস, তুই ফোনটা আগে আনে, তখনই তোমার কাছে ফোন ছিল না। তো তার কিছুদিন পরেই আমি এখন যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি, এই ফোনটা এসে আমি সাপার থেকে আমার ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে যাই, টাকা দিয়ে রাখছিলাম, আমার ভাই কিনে রাখছে, আমি ফোনটা এসে নিয়ে যাওয়ার পর ও আবার তারপরে সপ্তাহে মঙ্গলবারে বাড়িতে যাই। আমার মনে হয় যে ও ইভাকে বলছে যে ইভা শামীম তো একটা ফোন কিনে আনছে। তো ইভা বলছে যে তো ফোন কিনছে ভালো কথা, তো ওকে নিয়ে আসলি না, আসলেই তো আমাদের নারায়ণগঞ্জ বেড়ায় যেতে পারতো। তো বলে আচ্ছা সমস্যা নাই, নাসিম বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি পরের সপ্তাহে ওকে নিয়ে আসবো নি, বলে আচ্ছা নিয়ে আসিস। এই কথা বলছে, বলার পরে ইভা ও আবার ওয়াশরুমে গেছে, ইভা ওর ফোন থেকে আমার নাম্বারটা চুরি করার পর রেখে দিচ্ছে। নাসিম আবার ব্যাক করে চলে আসছে, হসপিটালে এসে আমরা ডিউটি করতেছি। এমনই এক রাত, রবিবার রাত, দুইজন একসাথে নাইট করি আমরা। রবিবার রাত ঠিক 12টা বাজে নাই, 12টা বাজবে ওই আর কি 11:55-50 বাজে, এমন টাইমে একটা এমডি ইউনুস নামের আইডি থেকে মেসেজ আসে, যে কিরে সিয়াম কেমন আছো, আমার ভাই থাকলে দিত, আমাকে আবার ও সিয়াম বলে ডাকতো, যে কিরে সিয়াম আমার ভাই যদি তোর কাছে থাকে আমার ভাইয়ের একটু ফোনটা দে তো, আমার ভাইয়ের ফোনটা একটু বন্ধ। আমি এবার নাসিমকে যে দেখালাম, কিরে নাসিম এটা কে রে, বলতেছে আমার ভাইকে একটু ফোনটা দিত। নাসিম বলতেছে আরে হালা ফুটে, আমার বাপের আইডি, আমার বোনে মেসেজ দিছে। তো এইভাবে ও কথা বললো। ও কিছুক্ষণ কথা বলার পর ও নিজের হাতে নাম্বারটা ব্লক করে দিল। আমি বলছিলাম যে নাসিম তুমি নাম্বারটা ব্লক করে দাও নিজের হাতে, নিজের হাতে ব্লক করে দিল। তার ঠিক 10 মিনিট পরে আরেকটা আইডি আমাকে মেসেজ দেয় ইভা, আরেকটা আইডি আমাকে ইভা মেসেজ দিছে, দিয়ে বলে কি রে বড় লোক, তোরা তো বর্তমান ফোন টোন কিনে বড় লোক হয়ে গেছিস, ইমোটা ব্লক কেন মারছিস রে? আমি কই ভাই তোর ভাই মারছে, আমি বলছিলাম মারতে, ঠিকই আছে, বাহ তোর একবার বড় লোক হয়ে গেছস, আমাকে ফোন টোনও ধরস না, আমাকে ভুলে গেছস কিনা? আমি কই না ভাই, ফ্রেন্ডকে কি ভোলা যায়? তো বলে আচ্ছা খাওয়া দাওয়া করছিস? আমি বললাম হ্যাঁ করছি। আমি আবার জিজ্ঞেস করলাম তুই খাওয়া দাওয়া করছিস? ও বললো হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করেছি। তো এইভাবে কিছুক্ষণ কথা বলার পর আমি কি ফোনটা রেখে দিলাম। এরকম করে
ও প্রতিনিয়ত অন্য মধ্যে আমাকে মেসেজ দিত, নাম্বার দিয়ে ফোন দিত, আমি নাম্বারগুলো ব্লক করে দিতাম। ও এমনই একদিন নাইটে, আমার পরের সপ্তাহে যখন আমরা নাইট করতেছিলাম, তো ও আমাকে মেসেজ দেয়, কিরে শ্যাম কেমন আছোস? আমি বললাম একটু আল্লাহ রাখছে ভালো, তুই কেমন আছিস? তো বললো আচ্ছা আমিও ভালো আছি, তোর একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না, তো আজকে মনে সাহস নিয়ে বলেই ফেলি, রাগ করবি না তো আবার? আমি বললাম রাগ কেন করবো, বল তুই। ও আমাকে বলে কি, শ্যাম তোকে আমি সেই প্রথম দেখাতেই না পছন্দ করে ফেলছি, তোকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমি বললাম হোয়াট, আই হেস, তুই কি বলিস এটা? হেই না না, এটা কোনোদিনও সম্ভব না ভাই, কারণ তুই আমার ফ্রেন্ড, কলিজার বন্ধুর বোন, এবং কি তুই আমার ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা বড় কথা না, কিন্তু তুই ফ্রেন্ডের বোন, আমি কিভাবে, না এটা আমার মাথায় ঢুকতেছে না ভাই, তোর মাথায় কিভাবে ঢুকলো? আমার বন্ধুর সাথে আমি বেইমানি করতে চাই না। বলে আর বেইমানি না, আমি তোকে আসলে অনেক ভালোবাসি, তোকে ছাড়া বাঁচবো না, এবং কি তোকে দেখার পর থেকে আমার কিছুই কাজ করতেছে না, দিন রাত খালি তোকে নিয়ে ভাবি, তোর ভাবনা আমার মাথার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে তুই ছাড়া এখন কিছুই দেখি না আমি, প্লিজ তুই না করিস না, অ্যাকসেপ্ট কর। আমি বললাম আচ্ছা ভেবে দেখি। এরকম করে ও জোর করতে থাকে, জোর করতে থাকে। এনি টাইম আমি ওকে কিন্তু আগে থেকে পছন্দ করতাম, এই কথাটা বলে রাখি। তো ওকে যেহেতু আমি পছন্দ করতাম, তো এই হিসাবে ও জোর করতেছিল অনেক। তারপর আমিও এনি টাইম রাজি হয়ে যাই, যে আচ্ছা যা, তোর প্রস্তাবে আমি রাজি আছি, কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? তো বলে না, প্রশ্নই আসে না, তুই যদি আমার পাশে থাকিস মৃত্যুর আগ পর্যন্ত তোকে আমি আমার করে রাখবো। আমি বললাম আচ্ছা দেখবো। বলে হ্যাঁ দেখিস, আমি সবার মতো না, আমি আলাদা, আমি তোর পাশে থাকবো, এতটুকু গ্যারান্টি তুই রাখতে পারিস? আমি বললাম আচ্ছা আমি দেখবো তুই কতটুকু গ্যারান্টি আমাকে দিতে পারিস। তো এই বলে দুজন রিলেশনে গেলাম। ও আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে বলতো, জান কেমন আছো তুমি, তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমাকে ছাড়া আমি কিছুই দেখি না, তোমাকে ছাড়া আমি কিছুই বুঝি না, জান তুমি আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তেমনই একদিন বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি, সন্ধ্যার টাইম, আমি দিনের বেলা ডিউটি করতেছিলাম, সন্ধ্যার টাইম ও আমাকে ফোন দেয় দিয়ে বলে হ্যালো জান কেমন আছো? আমি বললাম ভালো আছি। জান তুমি কেমন আছো? বলে ভালো আছি। তো আমাকে বলে জান তুমি খাওয়া দাওয়া করছো? আমি বললাম হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তুমি করছো? বলে না খাওয়া দাওয়া কোনো করি নাই, নাস্তা করছি। আমি বললাম আচ্ছা। তো আম্মু আব্বু কেমন আছে? তা আমি বলতেছি ভালোই আছে। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার ফ্যামিলি কেমন আছে? তো ও বলতেছে অনেক ভালো আছে, হ্যাপি। আমি বললাম হ্যাপি থাক, হ্যাপি তাই না? তো বলে হ্যাঁ। এখন আমাকে বলতেছে জান তুমি আমাকে নিয়ে যাও, অমুক তমুক অনেক কিছু আমাকে বলতেছে, যে তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমাকে ছাড়া কিছুই দেখি না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমার সাথে এক নজর কথা না বললে আমার দম আটকে আসে, জান তোমাকে ছাড়া ভালো লাগে না, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, এরকম করে বলতে আছে। আমি বললাম হয়েছে বাবা, আর বলতে হবে না, আই লাভ ইউ টু, এই বলে আমি বললাম আচ্ছা যাও তুমি। ও আবার আসে হলো দোকানে কয়েল কেনার জন্য ভাই, কয়েল কেনার জন্য এসে আধা ঘন্টা ইতিমধ্যে পার করে ফেলছে আমার সাথে কথা বলা। তখন বলতেছে আচ্ছা যান, আধা ঘন্টা প্লাস হয়ে গেছে, আমি কয়েল কিনতে আসছি, আম্মু আব্বু তো সন্দেহ করতে পারে, তাহলে আমি বাসায় যাই। আমি বললাম আচ্ছা যাও, ভালোভাবে দেখে শুনে যাও, কোনো ছেলের দিকে তাকাবা না, শুধু আমার দিকে তাকাবা। বলে আচ্ছা যান। এই বলে ফোনটা রেখে দিয়ে, আমি হসপিটালের গেটেও আসতে পারিনি, তো আবার ফোন দিয়েছে, দিয়ে বলে জান গো, ও জান, ও বাবুরাব্বু গো। এই পাগল নাকি তুমি? হ্যাঁ তুমি আমাকে এতবার ফোন দিতেছো, আমার ডিউটি করা লাগে না, কাজ করা লাগে না? বলে তোমার কাজ করা লাগবে না, তুমি শুধু সারাদিন আমার সাথে কথা বলবা, আমার সাথে ইয়া করবা। আমি বললাম আজ কি হলো, তুমি না কয়েল কিনে বাসায় যাওয়ার কথা? তো বলে এখন দোকানে আসি, এখন যদি কিছু নিয়ে না যাই তাহলে আম্মু সন্দেহ করতে পারে না, এই কয়েলের পাশাপাশি কিছু কিনতে আসছি আবার। তুমি বললাম আচ্ছা ভদ্র মতো কিনে বাসায় চলে যাও, আজকে আর এখন ফোন দিবা না। বলে জান তুমি এমন কেন করো, একটু কথা বললেই না, তোমার সাথে কথা না বললে ভালো লাগে না। আমি বললাম ভালো লাগবে না, তোমার ভালো লাগা লাগবে না, তুমি এখনই বাসায় যাও ভদ্র মতো। বলে আচ্ছা যান। এরকম এনি টাইম। তারপরে দিন হ্যাঁ ঠিক 12টার সময় আমি ডিউটি করতেছি, পাঁচতলা থেকে আমি নামতেছি, নামার সময় আমার ফোনে একটা ফোন আসে, আমি ফোনটা পকেট থেকে বাইর করতে করতে কেটে যায়, ফোনটা কেটে যায়। তো ফোনটা কাটার পরে আমি আর ব্যাক ট্যাক করি নাই, অতটা গুরুত্ব দেই নাই। তারপরে ঠিক রাত 8টার সময় ওর মামা এবং আমি হসপিটালে যে নিচে রিসিভার থাকে, রিসিভার ওইখানে বসে আছি, ঠিক ওর মামা এবং মামি এসে আমার কলারটা চাপ দিয়ে এইভাবে ধরে
আমাকে বলে বাইরে আয়। এখন ওর মামি চিল্লাইতেছে যে দাঁড়াও, চেয়ারম্যান স্যারের ডাক দাও, জুয়েল স্যারের ডাক দাও, অমুক স্যারের ডাক দাও, তমুক স্যারের ডাক দাও, আজকে ওর বিচার করেই ছাড়বো। আমি মনে মনে ভাবতেছি কি হলো, এরা দুইজন এরকম করতেছে কেন? তো এখন মামা আমাকে কলারটা ধরে বাইরে টেনে নিয়ে গেল, হাসপাতালের বাইরে নিয়ে। এখন মামিকে বলতেছে এই চুপ থাক, বাইরে আয়। এই কথা বলে আমাকে বাইরে নিয়ে গেল, নিয়ে একটা থাপড় মারলো, টাস করে একটা থাপড় মারলো। এখন মারার পরে আমাকে বলতেছে কিরে তুই কামটা করতে পারলি, আমার সাথে এত বড় বেইমানি করলি তুই? আমি কইতেছি কি করছে আমি মামা? কয় তুই কিছু জানোস না, তুই কিছু জানোস না? হ্যাঁ তোমার বাকনির লগে কে লেগে কথা কস? হ্যাঁ তোমার তোরে আমি আমার বাড়িতে জায়গা দিয়েছি, আমার বাড়িতে থাকবার দিয়েছি, তারপর তোমার বাকনির লগে কে লেগে কথা কস? আমার বাকনির লগে তো সম্পর্ক আছে। আরে মামা আপনি বুঝতেছেন না ব্যাপার, সম্পর্ক নাই। আপনার বাগনি আমার ফোন দিত, আরে আমি কি বুঝতেছি না, তোমার বাগনির কথা কস কি কস না? আর মামা হ্যাঁ আপনি আগে শুনেন আমার কথাটা। আরে তোর কথা কি শুনবো রে, তোর কথা কি শুনবো? তুই আমার বাগনির লগে কিলে কথা কস, মাদার চোদ। তোর এখন পিলালে যেমন আগুন গছ, তোর পিলালে তোর এখন পাড়া মুবেরটা তুই মানুষ চেনস, আর বাগনির লগে কথা কস। আচ্ছা মামা আপনার যা মন চায় আপনি তাই করেন, সমস্যা নাই, কিন্তু আমার কথাটা একটু বুঝেন আপনি। আরে বেটা তোর কথা কি বুঝবো, মাদার চল চল তুই এখনই আমার লগে নয়, আয় মাদার বটাই চল। আচ্ছা মামা দাঁড়ান একটা মিনিট, আমার একটু কথা বলার সুযোগ দেন। আমার এই কথা বলার সুযোগই আপনি দিচ্ছেন না, আমাকে কথা বলার সুযোগটা তো দিবেন আপনি, তারপর আপনি মারবেন কাটবেন যাই খুশি করবেন, তাই আমি রাজি আছি। আপনার ভাগ্নির সাথে, আপনার ভাগ্নি আমাকে মেসেজ দিয়েছে ঠিক আছে, আপনার ভাগ্নির সাথে আমি কথা বলিনি, আপনার ভাগ্নির সাথে কথা বলছে আপনার ভাগ্না। বিশেষ করে আপনার ভাগ্নার কাছে আপনি জিজ্ঞেস করেন। আরে বেটা আমার ভাগ্নার তো আমি জিজ্ঞেস করবোই, আগে তোরে কুবাই লই তারপরে। আচ্ছা আপনি কুবাই এনি টাইম হসপিটালে দিস ইজ তো নায়িকা আর কি নাটক করে, তার মা নিচে আসছে তার মেয়ের জন্য খাবার নেওয়ার জন্য। তার মেয়ের সিজার হয়েছে আমাদের হাসপাতালে, তো খাবার নিতে আসে, আমাকে দেখে দাঁড়াইছে, পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, পরে আমি সব খুলে বললাম জানটি এই ঘটনা। পরে উনি আবার ওই মামাকে ধমক দিল, হেই আপনি ওর কলার ধরছেন কেন, ছাড়েন, আগে আপনার নিজের ঘরেরটারে সামলান, তারপর অন্যের ছেলেরে তুইলা নিয়ে মারার কথা বলবেন। এই শামীম তুমি আমার সাথে আসো তো। এই বলে আন্টি আমাকে নিয়ে গেল নিজের দোকান ওই পাশে, যে উনি খাবার কিনলো, খাবার কিনে আমার কাছ থেকে সবকিছু শুনলো, শুনে বলে আচ্ছা তুমি নেক্সট টাইম থেকে এসব করো না। হ্যাঁ আমি বললাম আচ্ছা আন্টি এসব আর করবো না। ওনাকে বললো আমি হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে চলে এসে পাঁচতলায় যে কেবিন রুমে আমি শুয়ে আছি। এনি টাইম নাসিম এবং ওই হাসপাতালে আরেকটা ছেলে কাজ করতো, নাম তার আমানুল্লাহ, এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে, তন্ন তন্ন করে খুঁজতেছে এবং কি আমানুল্লাহ বলতেছে যে আজকে যদি ওর ফোনে কোনো প্রমাণ পাই বুঝছিস নাসিম, তাহলে ওরা আজকে পিটাবি তুই। কার পিটানোর সাবজেক্ট পড়ে শামীমে কই, ওর আগে খুঁজে বাই কর। তো এনি টাইম আমি আবার দেখছি ওদের দুজনকে, দেখে বলতেছি এই নাসিম তুমি কি খুঁজতেছো? পরে কয় এই তোরই তো খুঁজতেছি, তুই কইয়াছিলি এতক্ষণ। আমি এই যে এই জায়গায় বাবা মাথায় শুয়ে আছি তো এইদিকে। পরে আমানুল্লাহ আমার ফোনটা নিয়ে চেক করে, আমানুল্লাহ আমার ফোনটা নিয়ে চেক করে, চেক করতে করতে নিচে যাই আমরা। নিচে যাই আমানুল্লাহ আমার ফোনে কিছু পাইনি, আমি সবকিছু ডিলিট করে দিয়েছিলাম আগে থেকেই। আমি জানি এই বিষয়টা নিয়ে অনেক বড় কিছু হইলেও হইতে পারে, তার জন্য। তারপর নিচে যাই দেখি যতগুলো আমাদের হসপিটালে স্যার ছিল, জিএম পিএম চেয়ারম্যান স্যার থেকে শুরু করে সিকিউরিটি ম্যানেজার পর্যন্ত ওইখানে উপস্থিত নিচে, বিচার আর কি। তো মূলত আমি যে দাঁড়াইলাম, আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করলো, তুমি নাকি বলো ভাগ্নির সাথে কথা বলো? হ্যাঁ আমি বলতেছি স্যার উনি তো আমাকে কথা বলার সুযোগই দেয় নাই, তো আপনিও কি দিবেন না? আমার কথার আগে শুনেন। আচ্ছা কি বলবি বল তুই। ওনার ভাগ্নি আমাকে ফার্স্ট মেসেজ দিয়েছিল, দিয়ে ওনার ভাগ্নের কথা জিজ্ঞেস করেছিল, তো আমি বলেছি নাসিম কথা বলে, নাসিম নিজে ব্লক মেরে দিয়েছিল, আপনি বিশ্বাস না হলে শুনেন। বললো এই নাসিম এটা কি সত্য? জি স্যার এটা সত্য, আমি নিজে ব্লক মারছিলাম, ও মেসেজ দিয়েছিল আমার বোন, ওর সাথে আমি থাকার পর কথা হয় নাই। তো আচ্ছা যাই হয়েছে, আমি আগেরটাও জানতে চাই না, আমি পরেরটাও জানতে চাই না। শামীম আজকের পর থেকে তোমাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, তুমি যদি ওর ভাগ্নির সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো তোমাকে আমি ডাইরেক্ট পুলিশে দিয়ে দেবো। ওকে? জি স্যার আপনি যা ভালো বোঝেন। আচ্ছা এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি হবে না আমার হাসপাতালে, যাও সবাই চলে যাও। শামীম তোমার মতো তুমি চলে যাও। ওকে স্যার। এই বলে আমি ওখান থেকে চলে আসি। চলে আসতে আসতে আমি পাঁচতলায় যাচ্ছিলাম, এনি টাইম ইভা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলা যে জান তুমি একটু সাবধান থাকবে, আব্বু আম্মু জেনে গেছে তোমার কিছু করতে পারে, তো আমার মামা মামিকে বলছে। আমি বললাম আচ্ছা কি আর করবে, এই যে বিচার শেষ করে আসলাম। এই বলে ফোনটা কেটে গেল। 2-3 দিন আর কথা নাই, আবার এরকম রেগুলার
কথা হইতো টুকটাক। আমি একটু সেভ দিয়ে কথা বলতাম, আগে যেহেতু একটু খোলামেলাই বলতাম, এখন একটু সেভ দিয়ে বলতাম, সেভ দিয়ে কথা বলতাম। ওই হসপিটালে আবার একটা আইসিইউতে আফা থাকতো, যেহেতু আফাটার নাম নিতে পারছি না, আফা থাকতো। আমাকে ভর্তি করে ডিউটি ফেলাইলো আইসিইউতে, আমার ডিউটি আইসিইউতে। ওখানে ফোন এলাও না, কথা বলতে পারবো না। তারপর রাত্রে যখন ডিউটি করতো তখন ফোন দিত ইভা, আমি কথা বলতাম, কথা বলতে যখন যাইতাম বারবার ফোন দিত, ফোনটা কেটে দিতাম, ফোন ধরতে চাইতাম না। তখন ওই আফা আমাকে বকতো, এই তুই আবার ওই সেরির সাথে কথা বলিস, জানিস না এই সেরির জন্য তোর কি হয়েছে? হ্যাঁ, তুই আবার এই সেরির জন্য হাতও কাটছিলি। মূলত আমি হাতও কাটছিলাম ওই সেরির জন্য, ইভার জন্য আর কি। যাই হোক, তো আমাকে অনেকেই অনেক কথা বলছে হাসপাতালের, খারাপ, বেয়াদব, অমুক তমুক, নেশাখোর অনেকেই যা যে পাইছে তাই বলছে। আমি কিছুই মাইন্ডে নেই নি। বলে না, গরিবের কষ্ট বোঝার মতো কেউই নেই। তো এইভাবে কথা বলতাম, বলতে বলতে আবার 1 সপ্তাহ কোনো যোগাযোগ নেই তার সাথে আমার। 1 সপ্তাহের মতো কোনো যোগাযোগ নাই। 1 সপ্তাহের মতো যেহেতু তার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তো তারপরে 1 সপ্তাহ পর কোনো একদিন হবে হয়তোবা বৃহস্পতিবারের দিন অথবা শুক্রবারের দিন, আমার সঠিক মনে নাই। ও ইভার মামি আমার কাছে আসে, এসে আমাকে ডেকে 5 তলায় নিয়ে যায়। নিয়ে যেয়ে আমাকে বলতেছে যে তুমি আমার ছেলের মতো, তুমি আবার সংসারটা খায়ো না। ইভার যদি কিছু হয় তাহলে তোমার মামা আমাকে তালাক দিয়ে দেবে। বলতেছে কেন মামি, কি হয়েছে? বলে ইভা গলায় ধরে দিছে। শুনে তো পুরাই কান্নার একটু চেহারা হয়ে গেছে। বলে কি বলেন মামি, ইভা গলায় ধরে দিচ্ছে, মানে এটা কি? ব্যাপারটা বুঝলাম না, একটু করে বলেন তো। তোমার সাথে কথা বলার সময় ওর আব্বু আম্মু ধরার পরে ওকে মারে, মেয়ে তোমার সাথে কথা বলতে মানা করার কারণে ইভা মূলত গলায় দড়ি দিয়েছিল। এখন ও সুস্থ আছে। ওর মামা মামি বলছে যে তোমাকে মানা করার জন্য, নেক্সট টাইমে যদি কথা বলে তাহলে তোমার মামা আমাকে তালাক দিয়ে দেবে। ভাই না, তুমি আমার ছেলের মতো, তুমি আমার সংসারটা খায়ো না। আমি বললাম আচ্ছা মামি, মায়াও লাগতেছে, আমার জন্য একজনের সংসার ভেঙে যাবে তাই কি হয়, মায়া লাগতেছে। আমি পরে বললাম আচ্ছা মামি, যাই হোক আমি আর কথা বলবো না। এই বলে মামি চলে গেল অনেক কান্নাকাটি করে, যে আমার সংসার ভেঙে যাবে। আমি ওইসব নিয়ে অনেক চিন্তা করলাম যে আমার জন্য একটা সংসার ভেঙে যায়, আমি তা চাই না। পরে ভেবে চিন্তে ইয়া করলাম, আরও আমাকে অসুস্থ হওয়ার পরে আমাকে ফোন দিত, দিয়ে নানা রকম কথা বলতো যে জান, তুমি যদি আমাকে পাইতে চাও ওই হাসপাতালটা ছেড়ে দাও, নাহলে তুমি আমাকে পাবা না, আমার ভাইয়েরা তোমাকে মারবে, মেরে ফেলবে, অমুক তমুক, এসব কিছু বলতো। আরও আমার টেনশনে ভালো লাগতো না, আমার ভালো লাগতো না, ঘুম আসতো না। নাসিম আবার ও কিন্তু সবই জানতো, কিন্তু আমার কাছে প্রকাশ করতো না। তাই ও জানতো যে আমি ওর বোনের সাথে রিলেশন করি, ও জানতো। আমি ওকে খেপাইতামও যে আমার মতো ভালো দুলা ভাই আর পারবি করবে। এই নিয়ে ওর সাথে ভালোই মজা করতাম আমি। দুজনে বসে একদিন এক রাইতে স্মোকিং করতেছি, আর ওকে আমি বলতেছি যে কিরে আমাকে তো এরকম এরকম বলে, তো আমি কি করবো? বলে আরে বেটা চিন্তা করিস না, ঠিক হয়ে যাইবো, ঠিক হয়ে যাবো। কিন্তু আমি ইভার নাম নিয়ে ওকে বলিনি আসলে, আমি এমনিই বলছিলাম। আর ও তো জানতোই, বলছে আচ্ছা বেটা ঠিক হয়ে যাবে, এসব কোনো ম্যাটার না, যা ঠিক হয়ে যাবো নি। আমি বললাম আচ্ছা ঠিক হইলেই ভালো। আমাকে ফোন দিছিল ইভা, তো বললো আচ্ছা চিন্তা করিস না, যা, বেশি চিন্তা করলে তো শরীর তো খারাপ হইতে পারে, তাই না? আমি বললাম আচ্ছা বন্ধু, চল হাসপাতালে যাই। তো আমরা দুজন যে হাসপাতালে ডিউটি করতেছি, এনি টাইম ইভা আমাকে কল দেয়। আমি হাসপাতালে যাওয়ার পর ইভা আমাকে কল দেয়, দিয়ে বলে তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে হাসপাতালটা ছেড়ে দাও। আমাকে এই কথা বলে, নাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখতে পারবো না, আমার আব্বু আম্মু রাখতে দিবে না তোমাকে, নাহলে হাসপাতালটা ছেড়ে দাও। আমি বললাম আচ্ছা ভেবে দেখি। 2025 রমজান মাস পড়ে গেল, আমাকে বারে বলতো তুমি আমাকে পাইতে চাইলে হাসপাতালটা ছেড়ে দাও, তুমি আমাকে পাইতে চাইলে হাসপাতালটা ছেড়ে দাও। তো আমিও ভাবলাম যে না যাই, চাকরিটা গেল, আমার প্রিয় মানুষটা তো আমার সাথে থাকবে। এই বলে হাসপাতালে আবার বেতন দিত 10 তারিখে, এ মাসে একটু লেটে 13 তারিখে বেতনটা নিলাম আমি, নিয়ে হাসপাতালটা ছেড়ে দিলাম। হাসপাতালে চাকরি করবো না, এবং কি সবাই আমাকে বোঝাইছে, তারপর আমি না বুঝে বলছি আমার ফ্যামিলির সমস্যা, গ্রামে যাইতে হবে, আমার ইমার্জেন্সি। 13 দিনের বেতন থুয়ে আমি হাসপাতাল ছেড়ে গ্রামে চলে আসি। গ্রামে আসার পরে ওর সাথে প্রতিনিয়ত কথা হইতো। কি টুইস্ট করে কথা হইতো জানেন? শুনেন এখন। ওর আব্বুর ফোন দিয়ে আমাকে মিস কল দিত, ওর আবার একটা বান্ধবীর নাম্বার আমাকে দিয়ে রাখছিল, আমি সেভ করে রাখছিলাম। আমাকে বলেছে যে আমি আমার আব্বুর মোবাইল থেকে মিস কল দিলে তুমি 1 মিনিটের ভিতরে ব্যাক দিবা। ওর বান্ধবীর বাড়ি আবার একটু দূরে, ওইখানে যায় ওর বান্ধবীর ফোন দিয়ে কথা বলে। ও মিস কল দিলে আমি যাই আবার ব্যাক করি, ওই নাম্বারে।
ব্যাক করে কথা বলি, প্রতিদিন 5 টাকা করে মিনিট কাট আমার ফুরাইতো, 20 টাকা করে একটা মিনিট কাট 100 টাকা, যেদিন ওর সাথে কথা বলে ফুরাইতো। ওরকম এক রাত্রে আমি মিনিট কাট একে একে 1টা 2টা 3টা 4টা করে ফুরাচ্ছে, লাস্ট 5 নাম্বারটা আমি যখন ভোরে ওর সাথে সুন্দরভাবে কথা বলি, কথা বলার পরে ওর সাথে আমি কথা বলি, ও আমাকে বলে যে কেমন আছেন, ভালো থাকেন, ঠিক মতো যত্ন নিয়েন, রাত জাগেন না বেশি। আমি বললাম আচ্ছা, তুমিও ভালোভাবে থাকো, এরকম ভাবে অনেক কথা হলো। ও কান্না করতেছে, আমিও ইমোশন হয়ে গেছি ওর কথাগুলো শুনে। অনেক সুন্দরভাবে দুইজনে কথা বললাম, কথা বলার পর ফোনটা কেটে গেল, মিনিট শেষ, ফোনটা কেটে গেল। তারপরের দিন থেকে ফোন দেই, ফোন ধরে না, দেখে নাম্বার ব্লক লিস্টে। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, কি হঠাৎ করে ইভা নাম্বার ব্লক লিস্টে ফেলাই দিছে, কি করি মাথা তো কাজ করে না। প্রতিদিন ফোন দিই, ব্লক লিস্ট এভাবেই অনেকদিন কেটে গেল। এরই মাঝে ওর ফ্রেন্ড আবার মোরসালিন, তা জানতাম না, জানলাম কিভাবে, ইভার টিকটক আইডি থেকে মোরসালিন নামের এক ছেলের আইডি পাইছি আমি, যে ওই ইভার আইডিতে কমেন্ট করতো। ওইখান থেকেই মূলত মোরসালিনের সাথে আমার পরিচয়, মোরসালিনের সাথে আমার ফ্রেন্ড হয়। তারপর মোরসালিনের কাছ থেকে জানি ইভা নাকি বলে ওর ফ্রেন্ড। তো মোরসালিনের সাথে আমার ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। আমি ওর কাছে জিজ্ঞেস করতাম যে তুমি মোরসালিন বন্ধু, তুমি জিজ্ঞেস করিও ইভার কাছে যে ও কেন ছেড়ে গেল এবং কি কেন কথা বলে না, কেন ব্লক করে রাখছে। সেদিন তো কিছুই হয়নি আমাদের মাঝে, তবুও ও অনেক জানার চেষ্টা করছে। মোরসালিন মূলত জানতে পারে নাই, আমার যতটুকু মনে হয় যে কারণে ছেড়ে গেছে। মূলত মোরসালিন একটা ফেক আইডি ছিল, মোরসালিনের টিকটক একটা ফেক আইডি ছিল। এবং কি মোরসালিন আমাকে একদিন বলতেছে, মামা, আমি বললাম কি, আমি তো একটা ছেলেকে পটাইছি, তো ছেলে আমাকে বলতে শপিং করাই দিবে, তো একদিনের ভিতরে একটা ছেলেকে পটাই আমাকে দেখাইতে হবে, আমি যে পটাই দেখাইতে পারি তো আমাকে শপিং করাই দিবে। আমি বললাম তো ভালো খবরটা, পটা ফেক আইডি দিয়া, তাইলে তো শপিংটা পাস। তো হয়, মামা ওরকম তো কোনো ছেলে পাইতেছি না, তো তুই আমার সাথে একটু চ্যাট কর। এমন শালা, আমার গার্লফ্রেন্ড যদি জানে আমার পিটাইবো। আচ্ছা সমস্যা নেই, জানবো না, আমারই তো বান্ধবী, তাই না? বললাম আচ্ছা। ওই মনে করে আমি চ্যাট করছি ওর সাথে কিছুদিন, আমার মনে হয় ওই চ্যাটটা ইভা জানার পর থেকে ব্লক করে দিতে। এইভাবে ইভার জন্য 6 মাস কান্না করছি। 6 মাস কান্না করার পর 2026 সাল পড়ে গেল। 2026 সালে আমি এখন সাভার আমাদের নিজস্ব অফিসে আমি এখন কাজ করি। তো এরকম কোনো একদিন আমাকে টিকটকে মেসেজ দেয় ইভা। আমি ইভার আইডিতে একটা মেসেজ দিয়ে রাখছিলাম যে তুমি আমাকে কেন ছেড়ে গেলা, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো তোমাকে ঠিকই অনেক ভালোবাসতাম, তোমার জন্য তো জীবন দিতেও রাজি ছিলাম, তোমাকে পাশে নিয়ে তো চলার স্বপ্ন দেখেছিলাম, হাতে হাত রেখে চলার স্বপ্ন দেখেছিলাম, তুমি কেন আমার স্বপ্নটা ভেঙে দিলে, আমার তো কোনো দোষ ছিল না। এইভাবে আমি একটা মেসেজ লিখে পাঠাইছিলাম। তারপর ও আমাকে একটা মেসেজ দেয় যে পরে না চোখের পলক, ভাবছো দাইলে খাইবা বলো, এই মেসেজটাও আমাকে দেয়। তারপরে আমার খুবই খারাপ লাগে। এইভাবে ওর কাছে আমি আরো একটা মেসেজ করি যে সত্যি কথা, আমি আসলে এখানে কোনো দোষী না, এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি যে কারণে আমাকে ছেড়ে গেছো, হয়তো আমি জানতে পেরেছি তুমি মোরসালিনের ফেক আইডি চ্যাটের কারণে আমাকে ছেড়ে গেছো। তো তুমি মোরসালিনের কাছ থেকে শুনো যে এটা সত্যি কিনা মিথ্যা। তো আমাকে বলে কি শুনবো, আর তোর মতো বলারে তো রুচি যায় না আমার। তখন আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না বলে তোর মতো স্যারার লাগে আমি রিলেশন করছি। আরে তোর তো কেউই পছন্দ করে না, তোর তো আমি পছন্দ করি না। ছোট গরিব সামান্য একটা চাকরি করে ভাবন হয়ে চাঁদ ধরতে আইসস, আমার লগে প্রেম করতে আইসস, ছোট লোক গরিব, এই বলে ব্লক মেরে দেয়। এই হচ্ছে ইভা বনাম শামীম স্যাড ব্রেকআপ স্টোরি। আমি এখানে এতটুকু বুঝতে পারলাম যে মেয়েদের মন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি এখন অনেক সুখে আছি ইভাকে ছাড়া, কিন্তু ইভার কথা অনেক মনে পড়ে। আজকে হঠাৎ করে আব্দুল্লাহপুর থেকে আসার পথে বাসে আমাদের দুইজনের দেখা। ও আমার দিকে তাকিয়ে বারবার মুখ সরিয়ে নিচ্ছে, আর আমি মনে মনে ভাবতেছি কতই না মায়াবী নারী তুমি, তোমার চোখের মায়ায় পড়েছিলাম আমি, কতই না মায়াবী নারী তুমি, তোমার চোখের মায়ায় পড়েছিলাম আমি।